আসসালামু আলাইকুম। যে যেখানে বসে দেখছেন শুনছেন সবাইকে অভিনন্দন। আজকে বিএনপির রাজনৈতিক হালচাল, বিএনপির ঘর, বারান্দা, উঠান, আঙিনা, চৌহদ্দি এবং বাহির সব মিলে খুব ছোট্ট আকারে, সংক্ষিপ্ত আকারে দ্রুত কথা বলে শেষ করার চেষ্টা করব। এখন বিএনপির নেতারা কে কি বলছে, কার উপমা দিয়ে, কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা খুব কষ্টসাধ্য। যা বলছে সেটাই বলছে তারেক রহমানের নির্দেশ, তারেক জিয়ার নির্দেশ। খালেদা জিয়া কিছুই বলছে না, তিনি মুখে কুলু পেটেছেন, কিন্তু দলের ভিতরে তার কতটা প্রয়োজন এবং প্রভাব প্রতিপত্তি সেটা বোঝা যায়। সম্প্রতি নমিনেশন ডিক্লারেশন হওয়ার পরে তিনি যখন 3টি আসনে নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছেন, এবং আমি কায়মনোবাক্যে প্রার্থনা করি তিনি 3টি আসন না, এই মুহূর্তে তিনি যদি 10টি আসনও নেয়, সাগ্রহে সেসব প্রার্থীরা, সেসব আসনের প্রার্থীরা ওনাকে স্বাগতম জানাবে, অভিনন্দন জানাবে, এবং ক্যালকুলেট ছাড়াই, শ্রম ছাড়াই অনায়াসে আয়াসের সাথে তিনি উত্তীর্ণ হয়ে আসবেন। এবং এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো বিকল্প কোনো অভিমত পেশ করার জায়গা নেই। কিন্তু যেটা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে, ফখরুল ইসলাম আলমগীর বা তাদের মুখপাত্ররা বললেন তারেক জিয়ার নির্দেশ, একই পরিবার থেকে 2জন প্রার্থী হবেন না, অর্থাৎ একজনই হবেন। তার ছেলে হোক, স্ত্রী হোক, যোগ্য হলেও স্ত্রী হোক, ভাই হোক, বোন হোক, অন্য কেউ না, একটি পরিবার থেকে একজনকে নমিনেশন দেওয়া হবে। সেই সূত্র ধরেই বাইরে নমিনেশন বন্টন হলেও সেই দলের একেবারে ঘরের ভিতরে প্রধান মা এবং ছেলে 2জনই নমিনেশন করেছেন নির্বাচনের জন্য। অর্থাৎ নিজেদের আইন প্রথম নিজেরা ভাঙলেন, নিজেদের গড়া আইন, নিজেদের বলা আইন নিজেরাই আবার তোয়াক্কা না করে সেটিকে নিজেরাই ব্যবহার করলেন একই পরিবার থেকে। হ্যাঁ, হতে পারে তারা প্রতিষ্ঠাতা, তারা দলের জন্য, বিশেষ করে ম্যাডাম খালেদা জিয়ার যে ত্যাগ তিতিক্ষা, এখানে যদি বলে পরিবার থেকে বাইরে রেখে তাকে সম্মানের সাথে এটা দেওয়া হয়েছে, তাহলে সেটা মেনে নেওয়া যায়। কিন্তু ওই কথাটা তাহলে দলের থেকে উজ্জ্বল করতে হবে যে একই পরিবারের একের অধিক কেউ নমিনেশন পাবেন না, বিশেষ ক্ষেত্রে বলার প্রয়োজন ছিল, সেটা বলেননি। অর্থাৎ ঘরের ভিতরে দ্বিমুখী আচরণ করেছেন বিএনপির নীতি নির্ধারকেরা। দ্বিতীয় কথা, বারান্দায় পূর্বের যারা নেতা ছিল তাদের সন্তানেরা, যোগ্য হোক বা না হোক, বিএনপি করুক আর না করুক, কোনো আন্দোলনমুখী, কোনো কেস কালাম, যে কোনো ঝইঝামেলি হোক, তার ভিতরে থাক আর না থাক, তাদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমি আগে বলছি, খুব সংক্ষেপে বলবো কারণ নাম বলছি না। 15 জনের উপরে আছে প্রবীণ মৃত্যুবরণকারী শহীদের সন্তানদেরকে, মানে মৃত্যুবরণকারী নেতাদের সন্তানদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। কিন্তু তাদের বাইরেও সেই সব জায়গায় অত্যন্ত ত্যাগী, পরিশ্রমী এবং দলের জন্য নিবেদিত প্রাণ ছিল, তাদেরকে উপেক্ষিত করা হয়েছে, ওনাদেরকে ডেকে এনে নমিনেশন দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা, এমন বিতর্কিত লোকদেরকে নমিনেশন দেওয়া হলো যারা পুরা জাতিকে কলঙ্কিত করেছিল, পুরা দলটিকে পুরা একটি সমালোচনার ভিতরে, অত্যন্ত নিকৃষ্ট মানের, ঘৃণ্য মানের সমালোচনার একটি পর্যায় থাকে, কিন্তু এরা সকল সমালোচনাকে পিছনে ফেলে সমালোচনার সর্বাগ্রে শিরোমণি হয়ে উঠেছিল। দলটির বিরোধিতা করে বা দলের ক্ষতি হয় এমন সমালোচনা করে ফজলুদেরকে ডেকে নিয়ে এসে নমিনেশন দেওয়া হলো। সবচেয়ে কলঙ্কিত একটি অধ্যায় হলো এস আলমের ব্যক্তিবর্গদেরকে, অর্থাৎ বৃহত্তর চট্টগ্রাম এস আলমের বাড়ি,
চিটাগাং এস আলম গ্রুপ অফ যত, আপনি যদি এস আলম গ্রুপের সংস্থাগুলোর ভিতরে যান, যেমন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আপনি দেখবেন একটি ছেলেও অন্য ডিস্ট্রিক্টের নাই, তার এলাকার প্রত্যেকটা ছেলে ঘরে ঘরে সে তার চাকরির সংস্থান করে দিয়েছে। আমি আমার বাড়ি মাগুরায়, ইসলামী ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে আছে, আমি ঘোষণা দিচ্ছি মাগুরায় বসে, আপনারা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে যান, ওনাদের ছেলে ছাড়া বাইরের কোনো ছেলে যদি পান আমাকে রাস্তায় ধরে জুতা দিয়ে পিটাবেন। পুরা বৃহত্তর সেই এলাকার এস আলম গ্রুপের যতগুলো লোক দালাল ছিল, শিলং সালাউদ্দিন যে কোনো কৌশলে তাদেরকে নমিনেশন দিয়ে দিয়েছে। কত বড় একটি ঘৃণিত অবস্থানে বিএনপি তার নিজের অবস্থানকে নিয়েছে। ঘর বললাম, প্রবীণ নেতাদের সন্তানদেরকে নমিনেশন দিয়া বারান্দা বললাম, এস আলম উঠান বললাম, এখন আঙ্গিনার কথা বলেছি, ফজলুদের নাম বলেছি আমি। এইবার যদি আপনি বৃহত্তরভাবে পুরা দেশব্যাপী নমিনেশনের যে ক্ষেত্রটি তৈরি হয়েছে সেটার দিকে তাকান, একেবারে পুরা র এবং আওয়ামী লীগ ঘরানার বেছে বেছে নির্দিষ্টভাবে তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। নেতারা এর কথা বারবার বলা হয়েছে যে ম্যাডাম খালেদা জিয়ার যে মামলার যে নথিপত্র, যে কাগজপত্রগুলো তৈরি করেছিল, এভিডেন্স তৈরি করেছিল, সেই পুরা দলিল দস্তাবেজ ভারতের রয়ের হাতে তুলে দিয়েছিল নেতারাই চৌধুরী। তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। আমি নাম বলতে চাইনি, তারপরেও নাম বলতে বাধ্য হলাম যে কিছু কিছু উপমা যদি একেবারেই না টানেই তাহলে ভিডিওর গ্রহণযোগ্যতা থাকবে না বা কমে যাবে। এই যে প্রভাব প্রতিপত্তি করে বিএনপির সাংগঠনিকভাবে প্রবল একটি দুর্বলতার আত্মপ্রকাশ করেছে এখানে একনিষ্ঠভাবে। হ্যাঁ, আমি আগে প্রথমে বলেছি ম্যাডাম খালেদা জিয়া আরও 10টা নেই, কিন্তু সেই বিতর্কিত ব্যক্তিদেরকে বিএনপির থেকে কেন ছেটে ফেলে দেওয়া সম্ভব হলো না? কেন নমিনেশনের বাইরে এদেরকে রাখার মতো সক্ষমতা অর্জন করতে পারলো না বিএনপি? কাদেরকে বিএনপি এমপি মন্ত্রী বানিয়ে একটি রাষ্ট্রের শক্তিশালী অবস্থান তৈরি করতে চাচ্ছে? এটা কি বিএনপির পর্যালোচনা করার সময় হলো না, ছিল না? আপনারা নিবিড়ভাবে একটু পর্যালোচনা করে দেখুন। প্রকৃতপক্ষে যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল, তারা এলাকায় থেকেছে, তাদের উপরে যত ধরনের ঝড়ঝাপটা, গৃহহীন, ব্যবসাহীন, অর্থনৈতিকভাবে সকলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা দলের কর্মীদেরকে ছায়াতলে রেখেই আগলে রেখেছিল। কিন্তু একটি গ্রুপ ছিল যারা যারা অর্থশালী, বিভিন্নভাবে সম্পদের পাহাড় গড়েছিল, তারা লন্ডনে যাতায়াত করেছে বিভিন্ন সোর্সের মাধ্যমে, বিভিন্নভাবে, এবং তারেক জিয়ার সাথে একটি লবিং তৈরি করেছিল। তারা কিন্তু বিএনপির পার তলে মাটি থাক আর না থাক, তারেক জিয়ার যেখানে পা ফেলেন সেখানে তাদের পা ফেলার জায়গা তৈরি করে নিয়েছিলেন। এই তৃণমূল ছাড়া বাইরে যারা টাকা খরচ করে লন্ডনে যাতায়াত করেছেন, লন্ডন ভিত্তিক একটি লেয়াজু, একটি যোগাযোগ তারেক জিয়ার সাথে সরাসরি সংযোগ করে একটি যে গ্রুপ নমিনেশন পেয়েছে বা নিয়ে নিয়েছে, এতে যে হতাশাগ্রস্তর ভিতরে পড়েছে সেই সব নেতাকর্মীরা যারা দলের জন্য নিবেদিত প্রাণ ছিল। আমি পাপিয়ার কথা বলছি না, আমি রমিন ফারহানার কথা বলছি না, কিন্তু আরেকজন ফারজানা ছিলেন চিটাগাং, তার দিকে যদি তাকান, অর্থাৎ যারা লন্ডন যেতে পারেননি, যারা অত্যন্ত অসহায় ছিলেন, দেশ থেকে তাদেরকে হয়তো কখনো বের হতে দেয়নি, অর্থনৈতিকভাবে তারা দুরবস্থার ভিতরে ছিল, লন্ডনে যেতে চায়নি, তারা এই দেশের সাথেই এদেশের মানুষকে নিয়ে রাজনীতিতে করে গেছেন, রাজনীতির ভিতরে ছিলেন। হয়তো তাদের সর্বোচ্চ যোগাযোগ ছিল নয়াপল্টনের রিজভি অধিকৃত বিএনপির সাথে। ফিরোজায় যাবার মতো অনেকের ভাগ্য জোটেনি, সক্ষমতা অর্জন করতে পারেননি, কিন্তু সেই সব রোদে ভিজা, বৃষ্টিতে ভিজা, রাত দিন
কর্মীদের এবাড়ি ওবাড়ি ছুটোছুটি করে তাদের পাশে থাকার যে চেষ্টা আকুতি ছিল, তারা অর্থ অভাবে ছিল, পারিবারিকভাবে ভঙ্গুর অবস্থায় ছিল, সংসার চালাইতে হিমশিম খাচ্ছিল, কিন্তু তারা মানুষের পাশে ছিল। বিএনপিকে উজ্জীবিত রাখার জন্য তারা উৎসাহ দিয়েছিল। তাদের ময়ূরপঙ্খী ঘোড়া ছিল না, তাদের এয়ারপোর্টে যাইবার মতো সাধ্য ছিল না, তাদের ঘাড়ে বসেছিল ডিজিএফআইয়ের প্রেতাত্মা, এনএসআইয়ের প্রেতাত্মা। সরকার লেলিয়ে দিয়ে রেখেছিল তাদের উপরে যেন এরা কোনোভাবেই মুভমেন্ট না করতে পারে। কিন্তু যারা ঘন ঘন লন্ডন গেছে তারেক জিয়ার সাথে দেখা করতে, তাদের কি আমলিগের সাথে বা রয়ের সাথে কোনো যোগাযোগ ছিল না? এইটা আমরা বুঝে নেব অসম্ভব। যারা এদেশে বিএনপির সাথে ঘরোয়া প্রকৃতপক্ষে আদর্শিক রাজনীতি করেছে তাদেরকে এয়ারপোর্টে যেতে দেয়নি। আর যারা এয়ারপোর্ট কেন দেশের বাইরেও যাতায়াত করেছে, তারেক জিয়ার সাথে দেখা করেছে, বিভিন্নভাবে তারা সংযোগ রেখে চলেছে, তারা এদেশে আমলিগের সাথেও সংযোগ রেখেছিল। তাদের এখনও রয়ের সাথে ঘনিষ্ঠ সংযোগ রয়ে গেছে এবং তারাই সেই একটি গ্রুপ, বড় ধরনের একটি গ্রুপ বিএনপির নমিনেশন ছিনিয়ে নিয়েছে। খালেদা জিয়া 10টি কেন 15টিতে দাঁড়াক, তারপরেও আওয়ামী লীগের বিআই ইকবাল হোসেন টুটুকে কি নমিনেশন দেওয়ার খুব প্রয়োজন ছিল? কেন? আওয়ামী লীগের সাথে সংযোগ সৃষ্টি করার জন্য? টুকুর বাইরে কেন রাজনৈতিক নেতা নেই যে যারা সরাসরি আওয়ামী লীগের একেবারে উচ্চ পর্যায়ের কোনো নেতার ঘনিষ্ঠ আত্মীয় যদি প্রকাশ করতে পারত, তারা ব্যবহার করতে পারত সেই সুযোগটা। দলের ভিতরে কর্মীদের যে নির্যাতন নিপীড়ন, বিশেষ করে ঢাকা কেন্দ্রীয় যে সমাবেশগুলা, সেই সময় তাদের ভূমিকা কোথায় ছিল? তখন তো কাউকেই দেখিনি। এরা নিশ্চুপে বিআইদের বাসায় বসে ঘুমিয়েছেন। সেই শেখ মুজিবের মতো তার তুই বাসায় যা, আমি হরতাল ডেকে দিয়েছি। ওরা হরতাল ডেকে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমা। সেই একই সুর সেই বিএনপি ঘরোয়ানার আত্মীয় স্বজন, একেবারে ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদেরকে আবার পার্থরও নমিনেশন দিচ্ছেন বিএনপির থেকে। আওয়ামী লীগের আর এক জামাইট নমিনেশন দেওয়া হচ্ছে। এই যে নিজেদেরকে নিজেরা এতটা হালকা করছেন কেন? বিএনপির তারেক যে আরও কয়েকটা নিক, সমস্যা নেই। ঘরোয়ানাভাবে যারা মারা গেছে তাদের সন্তানকে যদি দিতে পারেন, মারা গেছে তাই তাদের সম্মান রাখছেন। কিন্তু এমনও তো নেতা আছে যার ভাই বা যাদের স্ত্রী নমিনেশন পাওয়ার যোগ্য। এমনও তো নেতা আছেন যারা ক্লিন ইমেজে রাজনীতি করেছেন, এরা তো পেত। কিন্তু যারা দলকে বিতর্কিত রেখে আওয়ামী লীগের সাথে এই দলের লেয়াজু করে পুরা দলের কেন্দ্রে যে একটি বড় ধরনের আঘাত এনেছে, ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, বা দল তো এখন ভাঙাই। নমিনেশনের দিকে যদি তাকান, কারা এরা? তাকাইলে বুঝতে পারবেন। আমি সবার নাম উচ্চারণ করতে পারি না, অর্থাৎ আমার 15 মিনিটের ভিতরে ভিডিও করি শেষের পথেই চলে আসছে। এই জন্য নাম বলতে গেলে আরও দীর্ঘাকায় হবে। বিএনপির কথা এবং চরিত্রের ভিতরে মিল রাখতে হবে। এক ঘরের যদি দুইজন না হয়, সে দলের প্রতিষ্ঠাতা হোক যেই হোক, তাহলে বলা উচিত ছিল শুধুমাত্র তাদের ছাড়া। এখন আমরা অপেক্ষায় থাকব দল ক্ষমতায় যাবার পর। একই ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন না, একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবেন না। এই সব জায়গাগুলোতে বিএনপি কোন পথে হাঁটে? বিএনপি কি এই সংস্কারের মধ্যে, অর্থাৎ বাংলাদেশের মানুষের যে জুলাই আগস্টের যে সনদ মানে কি? সনদ হচ্ছে কাগজে লিখিত কিছু শর্তাবলী। সেই শর্তাবলী কাদের? এটা কোনো রাজনৈতিক দলের শর্ত না, এটা কোনো ব্যক্তির স্বার্থ না, এটা রাষ্ট্রের হয়ে কথা বলেছে দেশের জনগণ। একটি সংবিধানের আলোকে, একটি সাংবিধানিক লিপিবদ্ধতার ভিতরে, বাইন্ডিংসের ভিতরে কিছু শর্ত জুড়ে দিয়েছে কারা? এদেশের নাগরিকেরা। সনদ কি? সেটাই যদি আমি বুঝি, আপনি বোঝেন, শুধু জুলাই আগস্টে যে বড় ধরনের আন্দোলন হলো সেটার স্বীকৃতি,
সেটা স্বীকৃতি তো থাকতেই হবে। সেটা স্বীকৃতি না হলে তো আপনি যে পথে হেঁটে সংসদে যাচ্ছেন সেটাও স্বীকৃতিহীন হয়ে যাবে। অতএব সেটাকে স্বীকৃতি দিতেই হবে, না হলে সেই সরকার ততক্ষণও বহাল থেকে যাবে। অর্থাৎ এটার তো স্বীকৃতি দিতেই হবে আপনাকে জুলাই সনদে। আর তারা চেয়েছে যে রাষ্ট্রের ওই সময় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে যেন তাদের বিরুদ্ধে, অর্থাৎ তারা গুটি কয় মানুষ, যেমন হারুন আঙ্কেল নিয়ে ভাতের হোটেলে খাইয়েছিল 6 জনকে, শুধু কি 6 জনই আন্দোলনের সাথে জড়িত? মামলা হইতে হলে এদেশের মিনিমাম 12 কোটি মানুষের বিরুদ্ধে মামলা হইতে হবে। সেই জায়গাটা তারা ক্লিয়ারেন্স চেয়েছে। আর বাকি তো সবই এদেশের মানুষের আকাঙ্ক্ষার কথা, মনের কথা, বাসনার কথা, নাগরিক অধিকারের কথা বলা হয়েছে। তো বিএনপি কি সেই নাগরিক অধিকার, আশা আকাঙ্ক্ষার কথা, অধিকার, মানুষের সার্বভৌম বাক স্বাধীনতার বাইরে গিয়ে রাজনীতি করতে চায়? তারা কেন? এখন দেখা যাবে আগামী নির্বাচনে জিতে এসে তারা সংসদে কতটুকুন তাদের জনগণের ইচ্ছাকে ধারণ করেন, ইচ্ছাকে পূরণ করেন স্বইচ্ছায়, নাকি 270 দিন পর অটোমেটিকলি এই সনদ প্রতিস্থাপন হয়ে যাবে সংবিধানের ভিতরে, সেটাও দেখার বিষয়। কিন্তু বিএনপি যেটা বলছে ওই একই কথা আবারও পুনরাবৃত্তি করে শেষ করব যে একই পরিবারের 2 জন নয়, কিন্তু তারা প্রথমেই একই পরিবার থেকে 4টি আসন নিয়েছে। 4টি নয়, আরও বেশি নিক, কিন্তু বিতর্কিত যারা ছিল তাদেরকে এখনও বাইরে ফেলে দিয়ে প্রতিনিধিত্ব করবার মতো আদর্শিক, জাতীয়তাবাদী আদর্শের আদর্শিক মানুষদেরকে নিরহংকারী, মানবিক, বিতর্কিত বাইরে থেকে যারা রাজনীতির সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে দলে পদায়ন করা, আনয়ন করার প্রয়োজন। চট্টগ্রামে যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি একজন শীর্ষ সন্ত্রাসী, তার নামে অনেকগুলো মামলা রয়ে গেছে, অস্ত্র মামলা থেকে শুরু করে খুন, রাহাজানি, হত্যা, সব ধরনের মামলা রয়ে গেছেন। তিনি কিভাবে নমিনেশন পেলেন বিএনপির বড় নেতা কী হিসাবে? এখন আমি বলছি না, কিন্তু অনেকেই বলছে, জ্যাকব মিল্টন থেকে শুরু করে অনেকেই বলছে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এই নমিনেশনের ভিতরে। আমি জানি না কোন প্রক্রিয়ায়, কোন ধারায়, কোন মাধ্যমে এই অর্থ লেনদেন হয়েছে, কিন্তু নমিনেশনের পাওয়ার একটি ক্লিন ইমেজ প্রকাশ করার প্রয়োজন ছিল। একটি একেবারে অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষদেরকে রাজনীতিতে এনে দলটিকে পরিশুদ্ধ করে নতুন করে পদযাত্রা হওয়া শুরু করেছিল। বিএনপি যে ক্ষমতায় আসবে এটা আমরা নিশ্চিত, কিন্তু এই একটা সুযোগ ছিল যে বিতর্কিত মানুষের বাইরে এসে চিরাচরিত নিয়মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শর দিক তাকিয়ে, তার আদর্শের মানুষ এখনও দেশে আছে, সেই ধরনের মানুষকে যদি নমিনেশন দিয়ে বিএনপিতে অন্তর্ভুক্তি করে নিয়ে আসতো, বড় একটি সুযোগ ছিল বিএনপির পরিশুদ্ধ হয়ে রাজনীতিতে ফিরে আসার। আমি আশা করি এখনও যদি সুযোগ থাকে বিতর্কিত মানুষদেরকে বেছে এই ধরনের সন্ত্রাসী মানুষদের বাইরে এসে জনপ্রিয়তার শীর্ষে যারা আছে, দল যেন চাপিয়ে না দেয় নেতা, জনগণের থেকে ভোটের মাধ্যমে, আমি বলেছিলাম জনগণের থেকে নেতা নির্বাচিত করা হোক, জনগণের মনের মানুষকে নেতা করে যদি দল গঠন করা হয় সেটি শক্তিশালী হয়। কিন্তু দল যদি নিজেরা নেতা নির্বাচন করে জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়, স্বৈরাচার শাসক অনিবার্য, যেটা আমলিক করেছিল শেষের দিকে, সে দলের বাইরে প্রায় অর্ধেক লোকই নিয়ে এসেছিল শুধু অর্থশালী লোকদেরকে দলের অন্তর্ভুক্তি করার জন্য। কোনো কিছুই কিন্তু টেকে নাই। অত্যন্ত শক্তিশালী আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সশস্ত্র বাহিনীতে গড়ে তুলেছিল, কোনো কিছুই কিন্তু জনগণের স্রোতে টেকে নাই। অর্থাৎ বিএনপিকে এই অর্থের মোহ থেকে বের হয়ে এসে নিঃস্বার্থভাবে দেশপ্রেমিক মানুষদেরকে খুঁজে নেবে, এই আশা ব্যক্ত করে প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।